গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন বিষয় সম্পর্কে আলোচনা করবার জন্য। তো আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যে আমরা করে ফেলেছি। তো এই আলোচনা করতে তোমাদের কেমন লাগছে বলো? ভালো লাগছে? আচ্ছা, শুনে খুব ভালো লাগলো যে তোমাদের এই আলোচনাগুলো তোমাদের কাছে বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং একটা বিষয়। একদমই ঠিক। দেখো, আমরা যদি এই বিষয়গুলোকে আগ্রহ না দেখে যদি ভালো করে না শিখি, না জানি, তাহলে ভারতবর্ষ সম্পর্কে, অর্থাৎ আমাদের এই প্রিয় দেশ, এই ভারতবর্ষ সম্পর্কে কিন্তু আমাদের তাহলে অনেক কিছুই অজানা থেকে যায়, তাই না? তো ভারতবর্ষ যেহেতু কৃষি প্রধান দেশ, তো কৃষি প্রধানের বা কৃষি কাজের পাশাপাশি এই যে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ, যেগুলো শিল্প, খনি, কারখানা, বিভিন্নভাবে একটা বড় শিল্প গড়ে ওঠে, তো সেগুলোকেও যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি, দেখি, তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলোকে সহজেই জানতে পারবো, বুঝতে পারবো। এবং আমি তোমাদের বারবার বলেছি, তোমাদের যদি এই আলোচনা করতে করতে কোথাও যদি কোনো সমস্যা হয়, আমাকে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? যাই হোক, আমরা এবার আলোচনায় ফিরে আসি। আলোচনা করবার আগে আমরা বিগত ক্লাসে যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখান থেকে আমি তোমাদেরকে কয়েক মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছিলাম। তাহলে সেই প্রশ্নগুলো উত্তর একটু তোমাদের থেকে জেনে নিই। সবাই বলতে পারবে তো? আচ্ছা, খুব ভালো, সবাই রেসপন্স করছে, হাত তুলে সবাই বলতে পারবে। তো আমরা শুরুতেই একটু এই আকরিক লোহা, যে আকরিক লোহা সম্পর্কে তোমরা তার ব্যবহার, গুরুত্ব সম্পর্কে জেনেছো, এবং তোমরা দেখেছো যে এই আমাদের দৈনন্দিন জীবনে আকরিক লোহা কিভাবে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারে বা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছে জীবনের প্রতিটি অঙ্গে, প্রত্যেকটা সময় আমরা কিন্তু এই আকরিক লোহার ওপরে ব্যাপকভাবে নির্ভরশীল, ঠিক আছে? এই প্রোডাক্ট হয়েই তবেই আমাদের কাছে আসছে, সেই জন্য আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি। তো তোমরা আমাকে একটু বলো, এই যে আকরিক লোহার যে শ্রেণীবিভাগ, উৎকৃষ্টতার মান অনুযায়ী, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে যদি কেউ একটু আলোকপাত করো তাহলে খুব ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, একদম ঠিক। প্রথমেই রয়েছে, বলো, ম্যাগনেটাইট। ম্যাগনেটাইটের সংকেত বলো। Fe3O4। তারপরে হেমাটাইট, এর সংকেত কি? Fe2O3। তাহলে ম্যাগনেটাইট হলো, হেমাটাইট হলো, এবার হচ্ছে লিমোনাইট। লিমোনাইটের সংকেত কি আছে? 2Fe2O3, তার সাথে কমা দিয়ে 3H2O। আর লাস্ট হচ্ছে সিডেরাইট, যেটা সর্বোৎকৃষ্ট মানে সর্বনিম্ন শ্রেণীর একটি আকরিক লোহা, তাই তো? আচ্ছা, এখান থেকে আমাকে বলো তো, লোহার পরিমাণ কোথায়, মানে কোন আকরিক লোহাতে বেশি আছে, কম? সবচেয়ে বেশি আছে ম্যাগনেটাইটে। কত শতাংশ লোহা লক্ষ্য করা যায়? 72.4%, তাই তো? হেমাটাইট 70% লৌহ আকরিক দেখতে পাওয়া যায়। লিমোনাইট 62.9%, একদম ঠিক বলেছ। সিডেরাইট অনেকটাই কম, বাহ, ভেরি গুড, 48%। আচ্ছা, তাহলে সর্বোৎকৃষ্ট মানের, সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিক কোনটি? ম্যাগনেটাইট। খুব ভালো। আচ্ছা, বলো তো, আমাদের দেশ ভারতবর্ষে কোন শ্রেণীর কয়লা সর্বোচ্চ পাওয়া যায়? একদম ঠিক, হেমাটাইট, অর্থাৎ Fe2O3 এই জাতীয়
আকরিক লোহা সর্বাধিক বেশি পাওয়া যায় এবং এর ব্যবহারও সর্বাধিক, আবার নিষ্কাশন করার ক্ষমতা অনেকটা সহজ এবং সরলতম, তাই একে ডিরেক্ট শিপিং ওর বলা হয়ে থাকে। ঠিক আছে, এই যে আকরিক লোহা ভারতবর্ষের কোন কোন রাজ্যে পাওয়া যায় তোমরা কেউ বলতে পারবে? আচ্ছা বলো দেখি কোন কোন রাজ্যে কিভাবে পাওয়া যায়। সর্বাধিক পাওয়া যায় উড়িষ্যা রাজ্যে। বেশ, এটা হলো উড়িষ্যা রাজ্য একটা হলো। এখানে কত শতাংশ আকরিক লোহা পাওয়া যায় মনে আছে কি? একদম ঠিক 55%। এখানকার দুই একটা আকরিক লৌহ খনির নাম বলতে পারবে? ময়ূরভঞ্জ জেলার গরুমহিষানি, বাদাম পাহাড়, সুলাইপাত, খুব ভালো। আর কেওনঝড়ের বলদা, এটা কি? এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে জানো এই বলদার? ভেরি গুড, বা এটি ভারতবর্ষের বৃহত্তম একটি লৌহ খনি। আচ্ছা আচ্ছা বলো তো এই উড়িষ্যা যে যে আকরিক লোহা উত্তোলন করা হয়, সেই আকরিক লোহা মূলত কোন বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হয়? পারাদ্বীপ বন্দরের মাধ্যমে, খুব ভালো বলেছো। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ আকরিক লোহা উৎপাদিত রাজ্যের নাম কি? ছত্তিশগড়, খুব ভালো। ছত্তিশগড়ের দুর্গ আর ডাল্লি রাজহারা, বায়লাডিলা, দুর্গ জেলার ডাল্লি রাজহারা আর বায়লাডিলাতে আকরিক লোহা খনি দেখতে পাওয়া যায়। এখানে কি কি ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে? ভিলাই ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে। আরেকটু আমি শুনবো, সেটা হচ্ছে বলতো ভারতবর্ষের বৃহত্তম ম্যাগনেটাইট কয়লা খনি কোন রাজ্যে রয়েছে এবং তার নাম কি? কর্ণাটক, তার কুদ্রেমুখ, তাই তো? একদম ঠিক, কর্ণাটকের কুদ্রেমুখ। এখানেই এই আকরিক লোহার যে সর্বোৎকৃষ্ট যে ম্যাগনেটাইট, তার সব থেকে বৃহত্তম খনি। আচ্ছা, সঞ্চয়ের দিক থেকে ভারতবর্ষের স্থান কত আকরিক লোহা সঞ্চয়ের দিক থেকে? 5ম স্থান অধিকার। তার আগে 4টি দেশের নাম: অস্ট্রেলিয়া, ব্রাজিল, রাশিয়া ও চীন। খুব ভালো। তাহলে এই পর্যন্তই আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা এরপরে আরো একটা নতুন বিষয় সম্পর্কে আলোকপাত করব তোমাদের সামনে আমি। দেখো, এই যে বিষয় বলো তো, তাপবিদ্যুৎ কেন্দ্রে সব থেকে প্রয়োজনীয় কাঁচামাল কোনটি? কি পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদিত হয়? বাহ, খুব ভালো বলেছো, কয়লা পুড়িয়ে। আচ্ছা, আগেরকার দিনে পুরাতন জামানায় একটু পিছনের দিকে যদি আমরা যাই, তখন তো এত ইলেকট্রিক লাইন বা ইলেকট্রিক ইঞ্জিনের প্রচলন ছিল না। তখনও কিন্তু এই ইঞ্জিনগুলো চলতো কিসের সাহায্যে জানো? কয়লার সাহায্যে চলতো। কারণ কয়লাকে সেখানে পুড়িয়ে তার সাহায্যে বাষ্প, স্টিম ইঞ্জিন, বাষ্প তৈরি করে তার সাহায্যেই ইঞ্জিন ছুটে চলতো খুব দ্রুত গতিতে। তো যেহেতু প্রযুক্তির উন্নতির ফলে আজকালকার দিনে সেই হয়তো কয়লার ট্রেন আর চালাতে হয় না আমাদেরকে, প্রত্যেকটা লাইনে বৈদ্যুতিক তার যথেষ্টভাবে বিস্তারিত করা হয়েছে। যাই হোক, এছাড়াও আর কি কি কাজে দেখেছো কয়লা? জ্বালানি হিসাবে দেখেছো, একদম ঠিক। জ্বালানি হিসাবে সব থেকে নিম্নমানের কয়লা ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, বিভিন্ন মালগাড়িতে করে কয়লা বিভিন্ন অঞ্চল থেকে আরো একটি অঞ্চলে যেখানে প্রয়োজন সেখানে কয়লা কিন্তু পাঠানো হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজকে আমরা ভারতবর্ষের আরো একটি উল্লেখযোগ্য সম্পদ, যার নাম হচ্ছে কয়লা, সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো এই যে ভূগোল বিষয়ের 7ম অধ্যায় ভারতের সম্পদ, তার মধ্যে কয়লা, আজকে আমরা পার্ট 1
পরবর্তী দিনে কয়লার যে উত্তোলিত এবং কয়লার যে আরও যে বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলো জানব। আজকে আমরা কয়লা এবং কয়লার শ্রেণীবিভাগ, তার গুরুত্ব, এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি কয়লার ছবি একটা তোমাদের দেখিয়েছি এবং তোমরা আশা করি সবাই কয়লা দেখেছো। তবে আমরা যে কয়লাগুলো এখানে, ধরো আমাদের বাড়ির পাশে যে বাজার রয়েছে, বাজারে যে কয়লাগুলো দেখি, সেই কয়লাগুলো কিন্তু খুব নিকৃষ্ট মানের কয়লা, কারণ সেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে বলে নিকৃষ্ট মানের কয়লাই ব্যবহার করা হয়ে থাকে। এই কয়লার খনি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এরকমভাবেই কিন্তু কয়লাকে ধাপে ধাপে, যেহেতু একবারে কাটলে যেহেতু ধস নামবে, ধাপে ধাপে সেই জন্য এরকমভাবে কয়লা উত্তোলিত বা উত্তোলন করা হয়ে থাকে। ঠিক আছে? তো কয়লার প্রকৃতি কেমন সেটা আমরা একটু জেনে নিই। কয়লা একটি স্তরীভূত দাহ্য জৈব পাললিক শিলা। তাহলে আমরা কটি শিলার নাম জানি? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। তো দেখো, কয়লা কি ধরনের শিলা? তোমাদের যদি প্রশ্ন আসে কি বলবে? কয়লা একটি পাললিক শিলা। পলির স্তর জমে জমে কিন্তু কয়লার সৃষ্টি হয়েছে। ঠিক আছে? আর এটি জীবাশ্ম জ্বালানি এবং কঠিন জ্বালানি খনিজ। এটি জীবাশ্ম জ্বালানি, দেখা এটা জলে, আমরা যখন জ্বালাই তখন এটা জলে। আর কয়লা হলো চিরাচরিত, সর্বপ্রাচীন এবং সর্বপ্রধান শক্তি সম্পদ। তাহলে কয়লা চিরাচরিত, কারণ এটা প্রবহমান একটা শক্তি সম্পদ। দীর্ঘদিন ধরে এই সম্পদের ব্যবহার আমরা করে চলেছি, সেই জন্য সর্বপ্রাচীন এবং সর্বপ্রধান শক্তি সম্পদের উদাহরণ হিসাবে এটা আমরা বলতে পারি। এছাড়াও এটি একটি অপুনর্ভব ক্ষয়িষ্ণু গচ্ছিত জড় সম্পদ। বোঝা গেল, আমরা যখন সম্পদের শ্রেণীবিভাগ করেছিলাম সেখানে কিন্তু আমরা এই শব্দগুলোর সঙ্গে ইতিমধ্যেই পরিচিত হয়েছি, যে অপুনর্ভব, ক্ষয়িষ্ণু এবং গচ্ছিত জড় সম্পদ। কারণ অপুনর্ভব বলতে কি বোঝায়? এটা ব্যবহার করতে করতে যদি শেষ হয়ে যায়, পরিবেশে নিঃশেষিত হয়ে যায়, তাহলে এটাকে আমরা পুনরায় পরিবেশে আর ফিরিয়ে আনতে পারবো না। ক্ষয়িষ্ণু, ব্যবহার করতে করতে একদিন না একদিন এটার সমাপ্তি ঘটবে, শেষ হয়ে যাবে, এবং একটা জড় সম্পদ। নির্দিষ্ট পরিমাণে কয়লা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে সঞ্চয় হয়ে রয়েছে, সেই জন্য এটা গচ্ছিত একটি সম্পদ আমরা বলতে পারি। তাহলে কয়লা কি ধরনের সম্পদ বললে আমরা কিন্তু, এবং কয়লার প্রকৃতির যা বিষয়বস্তু বলা হয়েছে পুরোটাই তোমাদেরকে বলতে হবে, যে কয়লা চিরাচরিত, সর্বপ্রাচীন, সর্বপ্রধান একটি শক্তি সম্পদ এবং এটি অপুনর্ভব, তার সাথে সাথে ক্ষয়িষ্ণু এবং গচ্ছিত জড় সম্পদ। ঠিক আছে? আচ্ছা, কয়লা তো আমরা দেখে থাকি, এর উৎপত্তি কিভাবে হয়েছে? তো ভূবিজ্ঞানী তাদের মতে, তারা বিভিন্নভাবে বিভিন্ন যে তথ্য পেয়েছে, তার থেকে তারা এই সিদ্ধান্তে আসতে পেরেছে যে আমাদের এই যে পৃথিবীর সৃষ্টি হওয়ার অনেকগুলো যুগ রয়েছে। ঠিক আছে? যে এখানে দুটো যুগের কথা বলা হয়েছে, কার্বনিফেরাস, টারশিয়ারি। তো এই কার্বনিফেরাস যেটা হচ্ছে 30 কোটি বছর আগে যে যুগ ছিল সেটাকে বলা হতো কার্বনিফেরাস। টারশিয়ারি 7 কোটি বছর আগে টারশিয়ারি। তো এই দুটি যুগে, কোন যুগে? কার্বনিফেরাস আর টারশিয়ারি যুগে বৃহৎ বৃহৎ বৃক্ষের গভীর বনভূমি, এই যে আজকালকার দিনে আমরা যে বড় বড় অরণ্য সম্পদ বনভূমি দেখতে পাই, এগুলো প্রবল ভূ আন্দোলনে মাটির তলায় চাপা পড়ে গেছিল। এরকম ভাবে চাপা শুধু পড়ে গিয়েই যে কয়লা উৎপন্ন হয়েছে সেরকমটা নয়, এরকম ভাবে কিন্তু এটা একটা শুরুর অধ্যায়। ঠিক আছে? মাটির তলায় চাপা পড়ে গেল। এছাড়াও কি হচ্ছে? ক্রমাগত পলি সঞ্চয়ের ফলে, পলি সঞ্চয় হচ্ছে এবং ক্রমবর্ধমান চাপ, তাপ এবং বিয়োজনের ফলে
তাহলে যে অংশগুলো, উদ্ভিদের যে অংশ মাটির তলায় চাপা পড়ে গেছিল, সেগুলো দেখো ক্রমাগত চাপ, তাপ এবং বিয়োজনের ফলে উদ্ভিদের বায়বীয় এবং তরল অংশ কি হচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তাহলে উদ্ভিদের মধ্যে নির্দিষ্ট রস বা জলের একটা অংশ থাকে, চাপ এবং তাপের ফলেও সেগুলো কিন্তু ধীরে ধীরে নিঃশেষিত হয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। এবং কার্বোহাইড্রেট কার্বন বা অঙ্গার রূপে কয়লায় পরিণত হচ্ছে সেই গাছপালার অংশ বিশেষগুলো। ঠিক আছে, সেই জন্যই দেখো এবার ম্যাচ করো, সেই জন্য এটা কিন্তু পাললিক শিলার অংশ। স্তরে স্তরে পাললিক শিলা, যেহেতু পলির যে স্তর, সেই স্তরে স্তরে এই পাললিক শিলার অংশ এটি। দেখো স্তর লক্ষ্য করা যাচ্ছে নির্দিষ্টভাবে, ঠিক আছে, যে স্তরগুলো লক্ষ্য করা যাচ্ছে। এটা জীবাশ্ম জ্বালানি। কোন শিলায় জীবাশ্ম দেখা যায় তোমাদের মনে পড়ছে? পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। কেন দেখা যায়? যে দুটি স্তর যখন পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছে চাপ বা তাপের কারণের জন্য বা ভূ আন্দোলনের বিভিন্ন কারণের জন্য, সেই অঞ্চলে অবস্থিত উদ্ভিদ, প্রাণী, যাই কিছু হোক, চাপা পড়ে গিয়ে তার যে অংশ একটা খোলস আকৃতি সৃষ্টি করে বা তার ছাপ পড়ে যায়, সেটাই হচ্ছে জীবাশ্ম। এই কয়লাও কিন্তু জীবাশ্ম জ্বালানি। দেখো এই ভূ আন্দোলনের ফলে এবং পলি সঞ্চয়ের ফলে এগুলো কিন্তু দুটি শিলার স্তরের মধ্যেই ধীরে ধীরে সঞ্চিত হয়ে, এবং এটা 1-2 দিন বা 1 বছর 2 বছর বা 100 বছরের ফলস্বরূপ কয়লাটা নয়। তোমরা এটা দেখে বুঝতে পারছো কত দিন ধরে এই উদ্ভিদগুলো ধীরে ধীরে তার চাপ তাপ বিয়োজন করে বায়বীয় অংশ এবং তরল অংশ বাষ্পীভূত হওয়ার ফলে এই অঙ্গার রূপে কয়লায় পরিণত হয়েছে। সময় লাগছে কত? 30 কোটি বছর, 7 কোটি বছর। বুঝতে পারছো কবে পৃথিবী তার ভূ আন্দোলনের ফলে অরণ্য ধ্বংস হয়েছিল, তার ফলস্বরূপ আজকে আমরা জীবাশ্ম জ্বালানি হিসাবে কয়লাকে মাটির তলা থেকে উত্তোলন করতে পারছি। পরিষ্কার হলো কয়লা জিনিসটা কি এবং কিভাবে এর উৎপত্তি হয়? খুব ভালো মনে থাকবে জিনিসটা। কোন যুগে এটা সৃষ্টি হয়েছিল? কার্বনিফেরাস আর টারসিয়ারি যুগে। খুব ভালো। আচ্ছা, এইবার যেমন আমরা আকরিক লোহার তার উৎকর্ষতার অনুযায়ী শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম, এখানেও আমরা কয়লাকে নির্দিষ্ট 4টি শ্রেণীতে বিভক্ত করতে পারি। আমি 4টি শ্রেণীবিভাগ একটু চট করে বলে দিচ্ছি। একদম এটা হচ্ছে নিকৃষ্টতার মান অনুযায়ী বলা হয়েছে, সব থেকে শুরুতে এটা হচ্ছে নিকৃষ্ট মানের কয়লা: পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। তাহলে এইখানে অ্যান্থ্রাসাইট হচ্ছে সর্বোৎকৃষ্ট, সব থেকে ভালো মানের কয়লা যদি আমরা বলি, সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে পিট কয়লা। তো দেখো কেন এই কয়লা এত নিকৃষ্ট মানের কয়লা। এই কয়লা হচ্ছে কয়লা সৃষ্টির প্রথম পর্যায়ে পিট বা টাফ কোল উৎপন্ন হয়, তাই এটি নবীনতম কয়লা। সৃষ্টির একদম প্রথমেই এই কয়লাটা ধীরে ধীরে উৎপন্ন হয়, তাই এটা নবীনতম কয়লা এবং এটি নিকৃষ্টতম কয়লা। ঠিক আছে, নিকৃষ্টতম। আর এই নিকৃষ্টতার মান নির্ণয় করা হয় কার্বনের মান অনুযায়ী। আমরা যেমন আকরিক লোহার উৎকর্ষতা বা নিকৃষ্টতা নির্ণয় করেছিলাম লোহার পরিমাণের উপর ভিত্তি করে, কিন্তু কয়লা শ্রেণীবিভাগ আমরা করব কার্বনের উৎপত্তির উপর নির্ভর করে। এটি নিকৃষ্টতম একটি কয়লা। এতে কার্বনের পরিমাণ কত? 35% কম এর কার্বন রয়েছে এবং উদ্বায়ী পদার্থ থাকে 20 থেকে 30%। ঠিক আছে, দেখো এই যত উদ্বায়ী পদার্থ যত বেশি থাকবে,
তত এর মান কিন্তু ধীরে ধীরে কমে যাবে। কারণ যখনই তুমি এটাকে কোনো প্রয়োজনে কাজে লাগাবে, দেখো পরেরটাই বলা হচ্ছে, সবচেয়ে বেশি পরিমাণে জলীয় বাষ্প এবং মালিন্য থাকায় প্রচুর ধোঁয়া ও কাঠ পড়া গন্ধ বের হয়। তাহলে এই যে উদ্বায়ী পদার্থ, সেইগুলোই উদ্বায়ী হিসাবে বা বায়ুতে মিশে যাচ্ছে। তাপ উৎপাদনের ক্ষমতা খুবই কম এবং অল্প স্থায়ী। দেখো, তাপ যখন উৎপাদন করা হয়, অর্থাৎ এটাকে যখন আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করব, সেইখান থেকে আমরা এর সঠিক পরিমাণে তাপ উৎপাদন করতে পারবো না, এটা অল্প স্থায়ী। ঠিক আছে, সেই জন্য এটা এই উদ্বায়ী পদার্থ বেশি, উৎপাদন ক্ষমতাও সেই জন্য কম, তাপ উৎপাদন ক্ষমতা। এর রং কেমন? আঁশযুক্ত বাদামি। কেমন রঙের? আঁশযুক্ত বাদামি হচ্ছে এই পিট কয়লার কালার। তাহলে পিট কয়লা বুঝতে পারলে। দেখো, পরবর্তী শ্রেণীবিভাগ যখন আরো তার উৎপাদন বা তার পরিমাণ জানবে, কার্বন বা উদ্বায়ী পদার্থ, তখন বুঝতে পারবে এটা কেন নিকৃষ্ট মানের কয়লা হিসাবে আমরা আলোচনা করছি। লিগনাইট, এটাও কিন্তু একটি নিম্নমানের কয়লা, সেই অর্থে বিরাট এর ব্যবহার নেই। এর কার্বনের পরিমাণ আগেরটা ছিল 35%-এরও কম, কিন্তু এটা হচ্ছে 35%-এর বেশি। কত বেশি? 35 থেকে 50% পর্যন্ত এই কার্বন লক্ষ্য করা যায়। আচ্ছা, কার্বন তো আমরা দেখতে পেলাম। তো উদ্বায়ী পদার্থ কত? দেখো, পিটের উদ্বায়ী পদার্থ 20 থেকে 30% ছিল, এর সেখানে আরো একটু কমে যাচ্ছে, 15 থেকে 20% এর উদ্বায়ী পদার্থের পরিমাণ। ঠিক আছে। লিগনাইটের তাপ উৎপাদন ক্ষমতা অপেক্ষাকৃত বেশি। কার থেকে বেশি? একদম ঠিক, পিট অপেক্ষা লিগনাইটের তাপ উৎপাদন ক্ষমতা বেশি। এই রং হচ্ছে বাদামি বা গাঢ় বাদামি রঙের, তাই এটি রোজবাড ব্রাউন কোল নামে পরিচিত। তাহলে এটা বাদামি বা গাঢ় বাদামি এর রং হওয়ার জন্য এর নির্দিষ্ট নামে পরিচিত, রোজবাড বা ব্রাউন কোল নামে পরিচিত। যদি লিগনাইট জাতীয় কয়লা জ্বালানো হয়, তাহলে এখান থেকে পিতাভহ অগ্নিশিখা বের হয় এখান থেকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই পর্যন্ত। পিট আর লিগনাইটের পার্থক্য বুঝতে পারলে, যদি তোমাদের পার্থক্য জিজ্ঞাসা করা হয় যে কয়লার পরিমাণ, কার্বনের পরিমাণ কত, উদ্বায়ী পদার্থের পরিমাণ কত, কার ধোঁয়া উৎপাদন বা তাপ উৎপাদন ক্ষমতা বেশি, তাহলে আমরা এই বৈশিষ্ট্য থেকে পার্থক্যও আলোচনা করতে পারি। একমাত্র কানাডাতে 4 প্রকার কয়লা পাওয়া যায়। জাস্ট একটা এখানে তোমাদের তথ্য, এই পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, 4 প্রকার কয়লা একমাত্র কানাডা দেশটাতেই দেখতে পাওয়া যায়। আচ্ছা, এর পরবর্তী যে কয়লা শ্রেণীবিভাগ রয়েছে তার নাম হচ্ছে বিটুমিনাস। ঠিক আছে, এটি একটি পরিণত কয়লা এবং এটি উচ্চ মানের কয়লা। ঠিক আছে, কার্বনের পরিমাণ 50 থেকে 85%। দেখো কিভাবে ধীরে ধীরে বাড়ছে। 20 থেকে 30% ছিল, পরবর্তী শ্রেণীবিভাগে 35 থেকে 50% ছিল, তার পরবর্তীতে আসলো 50 থেকে 85%। উদ্বায়ী পদার্থের পরিমাণ কিভাবে কমছে দেখো, 5 থেকে 10%। তার মানে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম, মলিন্য খুবই কম, তাপ উৎপাদন ক্ষমতা পিট এবং লিগনাইট অপেক্ষা অনেক বেশি, এবং এটার রং কালো বলে একে ধূসর কালো বলা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে বিটুমিনাস হচ্ছে ব্ল্যাক কোল, যেটা এখনো যে আমরা 3টি শ্রেণীবিভাগ আলোচনা করতে, তার মধ্যে সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা এটি। শেষ পর্যায়ে এই প্রবীণ কয়লা বা হার্ড কোল সৃষ্টি হয়, তার নাম কি?
অ্যান্থ্রাসাইট। পিট থেকে লিগনাইট, লিগনাইট থেকে বিটুমিনাস, বিটুমিনাস থেকে অ্যান্থ্রাসাইট। এটি সর্বোৎকৃষ্ট কয়লা, এবং যেহেতু সর্বোৎকৃষ্ট কয়লা বলে এর পরিমাণও কিন্তু অনেকটাই কম পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এইখানটাতে কার্বনের পরিমাণ প্রায় থাকে হচ্ছে 85 থেকে 90%। তাই না? কার্বনের পরিমাণ হাইয়েস্ট 1% বলা যেতে পারে, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। দেখো, এটা 85% ছিল, তার বেশি পর্যন্ত হয়েছে বলেই অ্যান্থ্রাসাইট হয়েছে, এবং এটা 90% পর্যন্ত কিন্তু এর কার্বনের পরিমাণ লক্ষ্য করা যায়। এর উদ্বায়ী পদার্থের পরিমাণ থাকে না বলতে গেলেই চলে, মাত্র 3 থেকে 5% উদ্বায়ী পদার্থের পরিমাণ। যত উদ্বায়ী পদার্থের পরিমাণ কম হচ্ছে, তাহলে এতে জলীয় বাষ্প এবং মলিন্য প্রায় থাকে না বলতে গেলেই চলে, তাই না? আচ্ছা, তাপ উৎপাদন ক্ষমতা অত্যন্ত বেশি এবং দীর্ঘস্থায়ী, তবে সহজে কিন্তু জ্বালানো যায় না। তবে একবার যদি জ্বালানো যায় তাহলে সেটি খুব সুন্দর নীল শিখায় দাও দাও করে জ্বলতে থাকে। ঠিক আছে। তো তাপ উৎপাদন ক্ষমতা এর অনেকটাই বেশি। ঠিক আছে, সেই জন্য, এবং বেশি এবং দীর্ঘস্থায়ী, অনেকক্ষণ বেশি ধরে এর তাপ আমরা পেতে পারি বা পাওয়া যায়। সহজে জ্বালানো যায় না, এটা একটা ব্যাপার। এর রং হচ্ছে উজ্জ্বল কালো। কালো, এটা যেমন ধূসর কালো তাই ব্ল্যাক কোল, এটা হচ্ছে উজ্জ্বল কালো। আর এই অ্যান্থ্রাসাইট জ্বালানো হলে ধোঁয়াহীন, অর্থাৎ কোনো ধোঁয়া সেই অর্থে লক্ষ্য করা যায় না বা দেখতে পাওয়া যায় না। সেই জন্য এটাকে এই ধোঁয়াহীন নীলাভ অগ্নিশিখা এখান থেকে বের হতে দেখা যায়। তা ধোঁয়াহীন নীলাভ অগ্নিশিখা মানে এখানে উদ্বায়ী পদার্থের পরিমাণ কম, কার্বনের পরিমাণ বেশি বলে ধোঁয়াহীন নীলাভ অগ্নিশিখা জ্বলতে দেখা যায়, এবং তাপের পরিমাণও অনেকটাই বেশি। বোঝা গেল তো? আচ্ছা, জাস্ট এখানে একটু বলি, দেখো, পিট কয়লা বলছে সব থেকে নবীনতম কয়লা। তার মানে যদি এটা আমাদের জীবনের সাথে আলোচনা করি, সব থেকে বাচ্চা বয়স হচ্ছে পিট, এবং এই সময়টা আমাদের বা বাচ্চারা যারা থাকে তারা কিন্তু সেরকম ভাবে অভিজ্ঞতা বা তাদের কাজ করার ক্ষমতা সেরকম থাকে না, কিন্তু যত বয়স বাড়তে থাকে ধীরে ধীরে মানুষ কিন্তু অভিজ্ঞতার সঞ্চয় করতে শেখে, অভিজ্ঞতা লাভ করতে শেখে। তো সেইখান থেকে সব থেকে উন্নত মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, এটা সবচেয়ে প্রবীণ কয়লা। দেখো, এটা যদি 7 থেকে 10 কোটি বছরের মধ্যে লক্ষ্য করা যায়, এটা হচ্ছে এই কয়লা তৈরি হতে গেলে, অ্যান্থ্রাসাইট জাতীয় কয়লা তৈরি হতে গেলে 25 থেকে 30 কোটি বছর অপেক্ষা করতে হবে, তাহলে এই উৎকৃষ্ট শ্রেণীর কয়লা পাওয়া যায়। যেমন একটা ছোট চারা গাছ থেকে তুমি কি পাবে? শুধু ডালপালা, ডালপালা শুকিয়ে গেলে জ্বালানি। কিন্তু একটা বৃহৎ, অনেক বেশি বয়স্ক, 100 বছর 150 বছর বয়স্ক গাছ যদি আমরা কাটি, সেখান থেকে কিন্তু একটা বাড়ির যাবতীয় ফার্নিচার, বা সেইখান থেকে আমরা আরো প্রচুর পরিমাণে কাঠ পাবো। তাহলে এইখান থেকে বুঝতে পারলে যে কিভাবে যত দিন যাচ্ছে কয়লার উৎকৃষ্টতার মান কিভাবে পরিবর্তন হতে দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে কয়লার শ্রেণী বিভাগ। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলে আশা করি, কারোর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 4টি কয়লার শ্রেণীবিভাগ মাথায় রাখতে হবে: পিট, লিগনাইট, বিটুমিনাস, আর হচ্ছে অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, সবাই এটা মনে রাখবে ভালো করে। আচ্ছা, এরপরে আমরা একটু জানবো গ্রাফাইট আর কোক কয়লা সম্পর্কে। গ্রাফাইট তোমাদের কাছে আছে? নেই? কি বলছো? প্রত্যেকের কাছে গ্রাফাইট আছে, যদি সবার কাছে পেন্সিল থাকে তার কাছেই কিন্তু গ্রাফাইট আছে। এই গ্রাফাইট হচ্ছে কয়লার একটি রূপান্তরিত রূপ। কয়লা কি জাতীয় শিলা বলো? পাললিক শিলা।
তাহলে কয়লা যদি পাললিক শিলা হয় তাহলে রূপান্তরিত শিলায় পরিণত হতে পারে কিসের সাহায্যে? তাপ ও চাপের প্রভাবে এই কয়লায় আবার রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। দেখো এই ছবিটা দেখে তোমাদের পেন্সিলের যে শীষ লিড সেরকম দেখতে কি মনে হচ্ছে? মনে হচ্ছে, তাই তো? তো দেখো আমরা যেমন অ্যান্থ্রাসাইটে প্রায় 90% পর্যন্ত কার্বন দেখেছিলাম, তো এই গ্রাফাইট 95 থেকে 100% কার্বন দ্বারা গঠিত হয়েছে এবং উদ্বায়ী পদার্থ জলীয় বাষ্পহীন, এখানে উদ্বায়ী পদার্থ নেই। থাকবে কোথায়? 100% যদি কার্বন থাকে তাহলে উদ্বায়ী পদার্থ তার স্থান করার জায়গাটিই নেই, তাই জন্য জলীয় বাষ্পহীন। গাঢ় কালো রঙের জন্য একে ব্ল্যাক লিড বলা হয়। দেখবে আমরা যে 8B 2B 10B পেন্সিল ব্যবহার করি, যত বি বেড়ে যাচ্ছে, ব্ল্যাক লিড বেড়ে যাচ্ছে, তত তার কিন্তু কালোর পরিমাণও বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে গাঢ় কালো রঙের জন্য একে ব্ল্যাক লিড বলা হয়। পেন্সিল ও ছাপার দ্রব্য তৈরি হয়। তাহলে গ্রাফাইট কি কাজে ব্যবহার করা হয়? গ্রাফাইট পেন্সিল ও ছাপার দ্রব্য তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। এটা জ্বালানো প্রায় দুঃসাধ্য। এই গ্রাফাইট তোমরা যদি পেন্সিলের শীষ তোমরা তো কাটারে কাটতে কাটতে অনেক সময় ভেঙে যায়, যদি জ্বালানোর চেষ্টা করো দেখবে এটা কিন্তু জ্বালানো যাবে না। কারণ এতে জ্বালানো যাবে না কেন বলো তো? একদম ঠিক বলেছে, খুব ভালো বুঝতে পেরেছো। কারণ জলীয় বাষ্পহীন, এখানে জলের বা যে 2% 3% আমরা দেখেছিলাম যে উদ্বায়ী পদার্থ যদি না থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা জ্বালাতে পারবো না। তাই এই গ্রাফাইটকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় না। ব্যবহার করা হয় কিসের কাজে? পেন্সিল অর্থাৎ লেখার কাজে আর ছাপার কাজে। বিভিন্ন যে ছাপা দ্রব্য সেখানটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এবার হচ্ছে কোক কয়লা। কোক কয়লাটা কি? এই হচ্ছে কোক কয়লা। কিভাবে কোক কয়লা হচ্ছে? বিটুমিনাস কয়লাকে, এটা কোন শ্রেণীর কয়লা? বিটুমিনাস তৃতীয়, তাই তো? পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। বিটুমিনাস, এই বিটুমিনাস কয়লাকে কোক চুল্লিতে অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেন কিন্তু নেই, অক্সিজেনের অনুপস্থিতিতে বলা হয়েছে, 1000 থেকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলানো হবে এই কয়লা, বিটুমিনাস কয়লা। এই বিটুমিনাস কয়লাকে 1000 থেকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলিয়ে কার্বনাইজেশন পদ্ধতিতে কয়লার বাষ্প, উদ্বায়ী পদার্থ ও মালিন্য নষ্ট করে কার্বন ঘনীভূত করে তাপশক্তি বৃদ্ধি করার ফলে যে উৎকৃষ্ট কয়লা তৈরি করা হয় তাকে কোক কয়লা বলা হয়। তো দেখো এই অক্সিজেনের উপস্থিতি থাকলে কয়লা পুড়ে ছাই হয়ে যাবে, সেই জন্য অক্সিজেনের অনুপস্থিতিতে চুল্লিতে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলানো হচ্ছে? 1000 থেকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলিয়ে কার্বনাইজেশন পদ্ধতিতে কয়লার বাষ্প এবং উদ্বায়ী পদার্থ নষ্ট করে দেওয়া হচ্ছে। বিটুমিনাসে তোমার কত শতাংশ উদ্বায়ী পদার্থ ছিল? প্রায় 5 থেকে 10%। কার্বনের পরিমাণ কত ছিল? প্রায় 25%, 50 থেকে 85। তাহলে কার্বনাইজেশন করা হচ্ছে এবং এই যে বাষ্প উদ্বায়ী পদার্থ নষ্ট করে উৎকৃষ্ট শ্রেণীর কয়লায় পরিণত করা হচ্ছে, তাকেই কোক কয়লা বলা হচ্ছে। না, এই উৎকৃষ্ট কয়লা তৈরি করে তাকে অ্যান্থ্রাসাইটের মতো রূপ দেওয়া যাচ্ছে না, কিন্তু এর যথেষ্ট পরিমাণ বিটুমিনাস যেটি ছিল তার থেকে সেটাকে আরো উন্নত শ্রেণীর কয়লাতে আমরা পরিণত করতে পারছি, সেই জন্য এটার নাম পরিবর্তন হয়ে কি হচ্ছে? কোক কয়লা। মনে থাকবে? আচ্ছা, খুব ভালো। আচ্ছা দেখো, এখানে আমরা আজকের দিনে যতটুকু অংশ আমরা আলোচনা করেছি কয়লার যে শ্রেণীবিভাগ, পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, প্রত্যেকটার বৈশিষ্ট্য তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।
আচ্ছা, খুব ভালো। তার পাশাপাশি আমরা আজকে জানলাম যে কয়লার থেকে রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? গ্রাফাইটে পরিণত হয়। আবার বিটুমিনাস জাতীয় কয়লাকে আমরা রূপান্তরিত করে কিসে পরিণত করছি? কার্বনাইজেশন পদ্ধতির মাধ্যমে কোক কয়লায় রূপান্তরিত করছি। তাহলে এই পর্যন্ত আমরা আজকে যে আলোচনা করলাম, এই পর্যন্ত কি কারোর কোথাও বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা, খুব ভালো। দেখো, এইখান থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এখান থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্ন তোমরা সবাই নোট ডাউন করে নিয়েছো। আশা করি কারোর এখান থেকে বুঝতে অসুবিধা হচ্ছে না। এই প্রশ্নগুলো কেন দেওয়া হয়েছে জানো? একদমই ঠিক, তোমরা যাতে পাঠ্যপুস্তক অনুযায়ী এই প্রশ্নগুলোকে বুঝতে পারো বা জানতে পারো, সেই জন্যই এই প্রশ্নগুলোকে তোমাদের সামনে দেওয়া হয়েছে, আলোচনা করা, নিজেদের পড়ার জন্য, বোঝার জন্য। এগুলোকে পরবর্তী ক্লাসে আমি কি করব? একদম ঠিক, পরবর্তী ক্লাসে আমি তোমাদের থেকে এই নির্দিষ্ট প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের থেকে জানার চেষ্টা করব, দেখব কি কতখানি কত ভালোভাবে এই প্রশ্নের উত্তর জেনে নিজেদেরকে কতখানি প্রস্তুতি করতে পেরেছো সেটা আমি দেখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা এই কয়লার, নির্দিষ্টভাবে কয়লার গুরুত্ব এবং কয়লার ব্যবহার সম্পর্কে ভালোভাবে আলোচনা করব। দেখো, আজকে আমি কয়লার গুরুত্ব ব্যবহার বলতে পারতাম, কিন্তু সেটা বলতে গেলে সময়ের শেষ করতে পারবো না, এবং খুব দ্রুত হারে বললে তোমাদের কাছে সেটা বুঝতে অনেকটা অসুবিধা হবে। সেই জন্য আমি এই কয়লার গুরুত্ব এবং ব্যবহার নিয়ে আলাদা করে আরও একটা ক্লাস আমি তোমাদেরকে নেব। ঠিক আছে? তাহলে পরবর্তী দিনে তোমরা প্রশ্নগুলো ভালোভাবে দেখে আসবে এবং তারপরে আমি এটা আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।